আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রুপের শিক্ষার্থীগণ, আজকের লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ভার্ব অধ্যায়ের উপরে ষষ্ঠ ক্লাস নেব। গত ক্লাসে আমরা 91 পেজ পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা 92 পেজের প্রথম থেকে আলোচনা শুরু করব। আমরা গত ক্লাসে আলোচনা শেষ করছিলাম ঠিক এখান থেকে, এই যে জেরান্ড পার্টিসিপলের আলোচনা থেকে। কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ সেটা যেই কন্টিনিউয়াস টেন্সে হোক, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব থাকে ওইটা প্রেজেন্ট পার্টিসিপল। তো যাই হোক, আমরা এখন আলোচনা শুরু করবো এই জায়গা থেকে, পারফেক্ট পার্টিসিপল থেকে। পারফেক্ট পার্টিসিপল আমাদের যেটা লাগবে, প্রথমে লাগবে হলো হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল, আর এরপরে লাগবে আবার পাস্ট পার্টিসিপল। হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখেন, হ্যাভিং গেইনড, গেইন থেকে গেইন, হ্যাভিং এর পরে গেইন, অথবা হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হি ওয়েন্ট হোম। তো এই ক্ষেত্রে এই যে দেখেন, হ্যাভিং গেইন ট্রুথ, সত্য জানার পরে কিপ ট্রুথ, ঠিক আছে, সত্যটা বজায় রাখো। এটা অবশ্য হাই স্কুল ইংলিশ গ্রামার এন মার্টিনের বই থেকে কপি করা প্রশ্ন, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ল অ্যান্ড জাস্টিস 6-7-এর, অর্থাৎ আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তার আগের বছরের। তাহলে এটা হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। তো একটা বিষয় আপনাদের এখানে আমার বলা প্রয়োজন, আর একটা আছে পারফেক্ট জেরান্ড। যদি প্রিপোজিশনের পরে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল থাকে, সেটাকে আমরা বলি পারফেক্ট জেরান্ড। যেমন, হি অ্যাডমিটেড টু হ্যাভিং স্টোলেন দা মানি। দেখাই, দেখেন, হি অ্যাডমিটেড টু হ্যাভিং স্টোলেন। অ্যাডমিটের পরে, এই যে অ্যাডমিটের পরে যে টুটা থাকে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়, হ্যাভিং স্টোলেন দা মানি, হ্যাভিং স্টোলেন দা মানি। তাহলে এই যে দেখেন, হ্যাভিং স্টোলেন, হ্যাভিং স্টোলেন। আবার যদি কোনো ট্রান্সিটিভ ভার্বের পরে থাকে, দেখেন, হি ডিনাইড হ্যাভিং গান দেয়ার, অথবা হি ডিনাইড হ্যাভিং স্টোলেন দ্য মানি, অথবা হ্যাভিং বিন দেয়ার। হ্যাভিং স্টোলেন দ্য মানি। তাহলে এই যে হ্যাভিং স্টোলেন, এখানে লিখে নাই, বোর্ডের প্রবলেম। হি ডিনাইড হ্যাভিং স্টোলেন দ্য মানি। তাহলে এই যে হ্যাভিং স্টোলেন, এইটা হচ্ছে, হ্যাঁ এখন লিখছে হ্যাভিং স্টোলেন। তো হ্যাভিং স্টোলেন এক্ষেত্রে এটা কিন্তু পারফেক্ট জেরান্ড, এই ক্ষেত্রে এটাও পারফেক্ট জেরান্ড। আবার পারফেক্ট জেরান্ডকে বলা হয় কম্পাউন্ড জেরান্ড। কখন কম্পাউন্ড জেরান্ড? যদি বিং এর পরে পাস্ট পার্টিসিপল থাকে, মানে প্রিপোজিশন প্লাস বিং পাস্ট পার্টিসিপল। অথবা যেমন দেখেন, আমি বলতেছি কিরকম কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমি বলতেছি আই অবজেক্ট টু বিং ট্রিটেড লাইক দিস। দেখেন, এটা তো বুঝতে পারছেন, অ্যাডমিটেড হ্যাভিং স্টোলেন দা মানি, সে স্বীকার করলো চুরি করার কথা, আর হি ডিনাইড হ্যাভিং স্টোলেন দা মানি। তাহলে হ্যাভিং স্টোলেন এটা হলো পারফেক্ট জেরান্ড বা কম্পাউন্ড জেরান্ড। কম্পাউন্ড জেরান্ডের আরেকটা ফর্ম আছে বিং। যেমন দেখেন, আই অবজেক্ট টু বিং ট্রিটেড লাইক দিস। বিং ট্রিটেড, প্যাসিভ করলাম, বিং এর পরে পাস্ট পার্টিসিপল, ট্রিটেড লাইক দিস, মানে এইভাবে আমার সাথে আচরণ করার আমি তীব্র আপত্তি জানাই। তাহলে বিং ট্রিটেড, এই যে প্রিপোজিশন, এটা কিন্তু টু ইনফিনিটিভ মার্কার না, এটা হলো প্রিপোজিশন। যদি প্রিপোজিশন হয় এরপরে জেরান্ড বসবে, মানে ভার্ব প্লাস আইএনজি হবে,
আর যদি এটা ইনফিনিটিভ মার্কার হয় তাহলে বেস ফর্ম হবে। যেমন কিরকম, আই ওয়ান্ট টু মিট ইউ, আই ওয়ান্ট টু মিট ইউ, তাহলে টু মিট, আই ওয়ান্ট আমি কি চাই, টু মিট সাক্ষাৎ করতে, কার সাথে, তোমার সাথে, তাহলে দেখেন আই ওয়ান্ট টু মিট ইউ, টু এর পরে মিট বসলো। অথবা আই ওয়ান্ট টু বাই ইট, আমি এটা কিনতে চাই, এক্ষেত্রে যে টুটা এরপরে বেস ফর্ম বসছে, এটা হলো ইনফিনিটিভ মার্কার, মানে ইনফিনিটিভ গঠন করছে তাই ওইটা ইনফিনিটিভ মার্কার। আর যদি প্রিপোজিশন হয় ওর পরে জেরান্ড বসবে। তো এখানে বিং আছে, আবার পাস্ট পার্টিসিপল আছে, এটাকে বলা হয় কম্পাউন্ড জেরান্ড বলা হয় এটাকে। তো কম্পাউন্ড জেরান্ড বিং প্লাস পাস্ট পার্টিসিপল হয়, আবার প্রিপোজিশন বা ট্রানজিটিভ ভার্বের পরে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল হয়, এটা মাথায় রাখবেন। যেমন এবারে সাবমেরিন ছিল এরকম, দা সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড বিং সিন, এই যে প্রশ্নটা বিসিএস আসছিল কম্পাউন্ড জেরান্ডে, দা সাবমেরিন ডিপড মানে ডুব দিল, ডিপ কি করার জন্য, টু অ্যাভয়েড, ঠিক আছে, অ্যাভয়েড, এই যে দেখেন বিং সিন, অ্যাভয়েড বিং সিন বাই দা সিং বিন বাই দা হেলিকপ্টার হোক বা যেটাই ছিল, আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, যাক অনেক ক্ষেত্রে তাহলে যে বিং সিন বাই দা হেলিকপ্টার, তাহলে এখন দেখেন, অথবা এনিমি প্লেন শত্রুপক্ষের বিমান, তাহলে দেখেন দা সাবমেরিন ডিপ ডুব দিল টু অ্যাভয়েড বিং সিন, এই যে এটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে বিং সিন, এইটা হচ্ছে কম্পাউন্ড জেরান্ড। তাহলে যে জায়গাতে জেরান্ড বসে ঠিক ওই জায়গাতে যদি হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল বসে অথবা বিং প্লাস পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে অথবা প্রিপোজিশনের পরে যদি হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল বসে অথবা বিং প্লাস পাস্ট পার্টিসিপল বসে, সেক্ষেত্রে ওই বিং প্লাস পাস্ট পার্টিসিপল অথবা হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপলকে আমরা বলবো কম্পাউন্ড জেরান্ড। তবে এখানে যেমন আমরা পারফেক্ট পার্টিসিপল বললাম, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশন অথবা ট্রানজিটিভ ভার্বের পরে বসে সেক্ষেত্রে, ঠিক আছে, আমরা ওইটাকে বলবো পারফেক্ট জেরান্ড। যেমন কিরকম, হি ডিনাইড হ্যাভিং বিন দেয়ার, এই যে দেখেন হি ডিনাইড হ্যাভিং বিন দেয়ার, মানে সে সেখানে যাওয়ার কথা অস্বীকার করলো। হ্যাভিং বিন, বিন মানে এখানে গন, বিন মানে গন, কারণ সে ওখান থেকে চলে আসছে তাই আমরা বিন ব্যবহার করলাম। গোয়ের পাস্ট পার্টিসিপল দুইটা, একটা হলো গন আর একটা হলো বিন। কেউ কোনো জায়গায় গিয়ে চলে এসেছে, আর কেউ সেখানে যাওয়ার মধ্যে পথের মধ্যে আছে বা ওই সফরে আছে অথবা অবস্থান করতেছে, সেক্ষেত্রে আমরা গন ব্যবহার করি। হি ডিনাইড হ্যাভিং বিন দেয়ার, মানে সে সেখান থেকে চলে আসছে, মানে সে সেখানে গিয়েছিল সেটা অস্বীকার করলো। তাহলে এইটা হলো পারফেক্ট জেরান্ড বা কম্পাউন্ড জেরান্ড। তাহলে হ্যাভিং গেইন, হ্যাভিং প্লাস, আর এটা জেরান্ড হবে না কেন, এই যে আমাদের কমা আছে এখানে, কিপের সাবজেক্ট ইউজ আছে, তো বুঝাই যাচ্ছে এইটা আমাদের পার্টিসিপল, তো এটা পারফেক্ট পার্টিসিপল। এবার আসেন ভার্বাল নাউন। ভার্বাল নাউনটা নিয়ে একটু ঝামেলা আছে, এখন তো মডার্ন গ্রামারে এই যে এগুলো আর পার্থক্য করা হয় না, জেরান্ড ভার্বাল নাউন এগুলোর ব্যবহার উঠে গেছে। তো তারপরে ভার্বাল নাউনটার জেসি নেসফিল্ডের বইয়ে শুরুতেই যেটা বলা আছে এই যে জেরান্ড পার্টিসিপলের আলোচনাতে, সেটা হচ্ছে এ পার্টিসিপল ইজ এ ভার্বাল অ্যাডজেক্টিভ আর এ জেরান্ড ইজ এ ভার্বাল নাউন, মানে জেরান্ড গুলোকে ভার্বাল নাউন বলা যায়। কিন্তু কিছু কিছু ট্রেডিশনাল গ্রামার এগুলোতে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আসছে, যেমন পিসি দাসের বই হোক, রেনান মার্টিনের বই হোক, পিসি দাসের বই আবার এই বিষয়গুলো লেখা আছে, সেটা হচ্ছে বা রেনান মার্টিনের বই আছে, যদি আমাদের জেরান্ডের আগে দা পরে অফ ব্যবহার করি, এই যে যেমন দেখেন আই লাইক দা রিডিং অফ ইংলিশ, আই লাইক দা রিডিং অফ ইংলিশ, তাহলে এই যে এটা জেরান্ডের আগে অফ ব্যবহার, সরি দা ব্যবহার করলাম পরে অফ, তখন এইটাকে আমরা বলবো ভার্বাল নাউন। আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি আমরা কোনো ভার্বের সাথে সাফিক্স যুক্ত করি, ভার্ব প্লাস সাফিক্স, এই যে রিফিউজ থেকে রিফিউজাল, ডিনাই থেকে ডিনাইল, ঠিক আছে, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, ডিসকভার থেকে ডিসকভারি, ঠিক আছে, জাজমেন্ট থেকে জাজমেন্ট, জাজ প্লাস মেন্ট জাজমেন্ট, তো এইগুলাকে আমরা বলি ভার্বাল নাউন। তো আমাদের দেশে যত যে ধাঁচে প্রশ্ন হয় আমাদের বাধ্য হয়ে মানে নম্বর পাওয়ার জন্য ওইভাবেই শিখতে হয়, কিন্তু আসলে ঝামেলা, জেরান্ডকেও ভার্বাল নাউন বলা যায়। যেমন রিডিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি বা ফেভারিট হবি, তো ভালো কথা, এখন রিডিং কে আমি ভার্বাল নাউনও বলতে পারবো আর জেরান্ডও বলতে পারবো, কিন্তু কিছু ওই যে বললাম ভাষান্তরের মধ্যে দিয়ে এসছে, কখনো কখনো জেরান্ডকে আলাদা হয়েছে, ভার্বাল নাউনকে আলাদা হবে দেখানো হয়েছে, জেরান্ডের আগে দা বসতে হবে, কিন্তু জেরান্ডকে ভার্বাল নাউন বলা যায়, তার প্রমাণ এখানেই দেখেন। এই যে দেখেন আই লাইক ট্রাভেলিং টু ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড,
ইন দি সেন্টেন্স ভার্বাল নাউন ইজ, তাহলে ভার্বাল নাউনটা হচ্ছে ট্রাভেলিং। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, দেখেন ডিউবি 18-19। তাহলে জেরান্ডকে কি বলা যায়? ভার্বাল নাউন বলা যায়। সকল জেরান্ডই ভার্বাল নাউন, কিন্তু সকল ভার্বাল নাউন জেরান্ড নয়। তাহলে এখানে আসেন ভার্বাল নাউনটা কি। যখন ভার্ব প্লাস আইএনজি জেরান্ডের পূর্বে দা পরে অব বসে তখন তাকে ভার্বাল নাউন বলে। ভার্বাল নাউন মূলত ভার্ব থেকে তৈরি হলে শুধু নাউনের কাজ করে। আই লাইক দ্য রিডিং অফ ইংলিশ অথবা আই লাইক দ্য রিডিং অফ নিউজ পেপার। এখন দেখেন আবার ভার্ব প্লাস সাফিক্স মানে এটা সমান নাউন হলে, মানে ভার্ব প্লাস সাফিক্স মানে ভার্বের সাথে সাফিক্স যুক্ত করে নাউন গঠিত হলে এটাকে ভার্বাল নাউন বলে। তো এই এক্সাম্পল গুলো বইয়ে আছে। এখন দেখেন which one of the following is the example of verbal noun? তাহলে আমরা কি দেখে আসলাম? রাইটিং এ গুড লেটার, এখানে এটা জেরান্ড, এটা জেরান্ড। রাইটিং এ গুড লেটার এটা হলো জেরান্ডের অবজেক্ট। এটা কিন্তু কিসের কাজ করেছে? নন ফাইনাইট ভার্বের কাজ করেছে। যদি পরীক্ষায় আসে এখানে রাইটিং কি, রাইটিংটা হবে ভার্ব, কারণ এ গুড লেটারকে অবজেক্ট হিসেবে নিয়েছে। তাহলে রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, আর এটা পুরোটা মিলিয়ে হলো জেরান্ডিয়াল ফ্রেজ বা নাউন ফ্রেজ। আর জেরান্ডিয়াল ফ্রেজ সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। তো এটাও একটা রাইট সেন্টেন্স, যে রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, কিন্তু আমাদের এখানে চাইছে ভার্বাল নাউন। তো জেরান্ডকেও কিন্তু ভার্বাল নাউন বলা যায়। সময়ের সাথে এই প্রশ্নগুলা ত্রুটিপূর্ণ। প্রশ্নকর্তা উত্তর নিয়েছে কোনটা? এটা, যে জেরান্ডের আগে দা পরে অফ, তাহলে সেটাকে আমরা বলবো ভার্বাল নাউন। যে দা রাইটিং অফ গুড লেটার ইজ ডিফিকাল্ট, প্রশ্নকর্তা উত্তর নিয়েছে এইটা, কিন্তু এইটাও একটা সঠিক বাক্য, এটাও কিন্তু সঠিক। এটা প্রশ্নকর্তা জানেন। আর এই যে সময়ের সাথে পরিবর্তন হয়ে আসছে, এখন দেখেন গুড লেটার রাইটিং ইজ ডিফিকাল্ট, ঠিক আছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রাইট এ গুড লেটার, এটাও রাইট সেন্টেন্স, এটাও রাইট সেন্টেন্স, কিন্তু প্রশ্নকর্তা আনসার নিয়েছে ভার্বাল নাউনের কারণে এইটা, পূর্বে দা পরে অফ, তাহলে মাঝখানে এই রাইটিংটা হচ্ছে ভার্বাল নাউন। আর এই যে বললাম জেরান্ডকেও ভার্বাল নাউন বলা যায়, কিন্তু প্রশ্নকর্তা যেভাবে উত্তর নিয়েছে আমাদের সেভাবে উত্তর দিতে হবে। ভার্বাল নাউন ইজ ক্লোজ টু, ভার্বাল নাউন কিসের কাছাকাছি? এখন দেখেন এই যে জেরান্ড, ভার্বাল নাউন জেরান্ডের কাছাকাছি বা জেরান্ডের সমতুল্য। এখন দেখেন আই লাইক ট্রাভেলিং টু, এটা তো বললামই, তাহলে এই জেরান্ডটাই হচ্ছে, এটাই হচ্ছে ভার্বাল নাউন। ভার্ব প্লাস আইএনজিটাই ভার্বাল নাউন, এখানে আর কোনো ভার্বাল নাউন নাই। তো নিয়ম থাকবে, নিয়মের এক্সেপশন থাকবে। এবারে আসেন দেখেন দা রিডিং অফ বুকস মানে বই পড়া, রিডিং বুকসও বলতে পারি, যে রিডিং বুকস ইজ আ গুড প্র্যাকটিস। তো এই জায়গায় আমাদের এ না দিলেও হয়, কারণ প্র্যাকটিসটা হলো কি, এটা প্র্যাকটিসটা এক্ষেত্রে আনকাউন্টেবল নাউন। তাহলে দেখেন দা রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং, তাহলে এই রিডিং, ঠিক আছে, রিডিংটা কি হবে? আসলে এখানে আন্ডারলাইনটা হবে শুধু রিডিং এর নিচে, আন্ডারলাইনটা হবে শুধু রিডিং এর নিচে। দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং আর দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং, একটা এসছে খুলনা ইউনিভার্সিটি 12-13তে, আবার এই প্রশ্নটাই রিপিট হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 20 সালে। তো এখানে রিডিংটা কি? এই যে রিডিং, ঠিক আছে, রিডিংটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন, কারণ পূর্বে দা পরে অফ, সেক্ষেত্রে এটাকে আমাদের আনসার করতে হবে ভার্বাল নাউন। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন উইথ প্রেপোজিশন অ্যান্ড অবজেক্ট। তো এখানে আমাদের দেখতে হবে কোনটা ভার্বাল নাউন এবং এর সাথে প্রেপোজিশন থাকবে প্লাস অবজেক্ট থাকবে, মানে ভার্বাল নাউন থাকতে হবে, ভার্বাল নাউন থাকতে হবে, তারপরে এর সঙ্গে এই যে প্রেপোজিশন থাকতে হবে, এবং ওই প্রেপোজিশনের আবার অবজেক্ট হিসেবে হয় নাউন থাকতে হবে। এখন অবজেক্ট মানে নাউন হতে পারে অথবা নাউন ইকুইভ্যালেন্ট, সেটা প্রোনাউন হতে পারে, সেটা নাউন ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজের মধ্যে ইনফিনিটিভ ফ্রেজ, জেরান্ড ফ্রেজ, অথবা নাউন ক্লজ হতে পারে। তাহলে আমরা দেখে নিই, হুইচ অফ দ্য ফলোইং ইজ, এই যে দেখেন অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন, অ্যাক্টিভ, আই স হিম গো টু, তো এখানে কোনো ভার্বাল নাউন নাই, এটা ইনফিনিটিভ, ভার্বাল নাউন নাই, তো এটা ক্লজ। পরে দেখেন আই এম টু মেক এ টেলিফোন কল, এখানে এটা ইনফিনিটিভ, হচ্ছে না বাদ। আমিনা এন্ড জয় মেড আস লাভ, ঠিক আছে, এটা পজিটিভ ভার্ব, মেড আস লাভ মানে কি আমিনা এন্ড জয় আমাদেরকে হাসালো। এবারে দেখেন উই ওয়েন্ট টু সি দা লঞ্চিং অফ দা শিপ, শিপটা চালু করা আমরা দেখতে গেলাম, যাত্রা করা। তাহলে এই যে দেখেন পূর্বে দা বসছে পরে অফ, এই যে প্রিপোজিশন, ঠিক আছে, তাহলে এটা আমাদের ভার্বাল নাউন, এটা হচ্ছে ভার্বাল নাউন। আর এখানে দেখেন ফলোইং ইজ অ্যাক্টিভ উইথ, এই যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, উই ওয়েন্ট টু সি দা লঞ্চিং অফ, এখন অফ হলো প্রিপোজিশন আর এর অবজেক্ট হিসেবে বসেছে দা শিপ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো রাইট আনসার ডি, রাইট আনসার ডি।
এবার আসেন পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন, এই যে দেখেন পার্টিসিপল প্রিপোজিশন বা পার্টিসিপল প্রিপোজিশনস। পার্টিসিপল মানে প্রিপোজিশন দুই ধরনের হতে পারে, হয় প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন হবে অথবা পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে। তো মূল কথা হলো আমাদের দেশে যে এই যে আমরা বলি যে পার্টিসিপল মানে ভার্ব অ্যাডজেক্টিভ, তাহলে হলো না। আসলে এখন জেরান্ডের কোনো ব্যবহার নাই, মানে জেরান্ড বলে কিছু নাই, একদম মানে এখন লেটেস্ট ট্রেন্ডে যেটা জেরান্ড নাই। এখন যে মডার্ন গ্রামার গুলো জেরান্ড বাদ দেওয়া হয়েছে। তো নাউন হলো ভার্ব প্লাস আইএনজি, নাউন হলো সেটা প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ হলে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব হলে তো প্রেজেন্ট পার্টিসিপল নো ডাউট। তারপরে আসেন অ্যাডভার্ব হলেও প্রিপোজিশন মানে ভার্ব প্লাস আইএনজি অ্যাডভার্ব হতে পারে বা পাস্ট পার্টিসিপল অ্যাডভার্ব হতে পারে। তারপরে কনজাংশন হতে পারে, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, মানে মোটামুটি সব পার্ট অফ স্পিচই হতে পারে, এটা নিয়ে আর নো ডাউট। তাহলে এই যে দেখেন পার্টিসিপল প্রিপোজিশন, বার থেকে বারিং, এক্সেপ্ট থেকে এক্সেপ্টিং, এক্সক্লুড থেকে এক্সক্লুডিং, ঠিক একইভাবে ইনক্লুডিং। তারপরে এই যে দেখেন এগুলো হলো বাদ দিয়ে, মানে এগুলো বাদ, উইদাউট, অ্যাপার্ট ফ্রম, এরা যেমন প্রিপোজিশন ঠিক এরাও প্রিপোজিশনের মতো কাজ করতে পারে। তারপর আসেন কনসার্নিং, কনসার্নিং মানে সম্পর্কে, রিগার্ডিং, রিসপেক্টিং মানে অ্যাবাউট, অ্যাজ টু, বলা হচ্ছে আই নো নাথিং অ্যাজ টু দা বয়, আই নো নাথিং আমি কিছুই জানি না, অ্যাজ টু দা বয় ছেলেটা সম্পর্কে, অথবা আই নো নাথিং অ্যাজ টু দা গার্ল, অথবা আই নো নাথিং অ্যাজ টু দা ম্যাটার, ঠিক এটাই বলা হয়েছে, অথবা আই নো নাথিং অ্যাবাউট দা ম্যাটার, অথবা আই নো নাথিং উইথ রেসপেক্ট টু দা ম্যাটার। তাহলে কনসার্নিং, রিগার্ডিং, রেসপেক্টিং ও এই ধরনের মিনিং দেয়। এবার আসেন কনসিডারিং আর গিভেন, এরা হলো বিবেচনা করে। কিরকম, অনেকে বলতে পারে, আমি একসময় যখন পত্রিকায় পড়তাম তখন একদম কি বলবো যে বোকা সেজে যাইতাম যে গিভেন কিভাবে প্রিপোজিশন হয়। এই যে যেমন দেখেন গিভেন হিজ এজ মানে কনসিডারিং হিজ এজ, এই গিভেন আর এই কনসিডারিং এর মিনিং সেম। কনসিডারিং দ্য কোয়ালিটি মানে কি, গুণাগুণ বিবেচনায় দ্য প্রাইস ইজ নট হাই, মানে কনসিডারিং দ্য কোয়ালিটি অফ দ্য বুক, বইটার মান বিবেচনায় দ্য প্রাইস ইজ নট হাই, মানে কি বইটার মান বা পণ্যটার মান বিবেচনায় এটা কিনা এইটার মূল্য বেশি না, খুব বেশি না। তো কনসিডারিং এর জায়গায় আমরা ফর ব্যবহার করতে পারি, জি ফর দ্য কোয়ালিটি মানে কোয়ালিটি বিবেচনায়, কোয়ালিটি বিবেচনায় দ্য প্রাইস ইজ। তো একইভাবে ফর হিজ এজ, এখানে গিভেন এর জায়গায় আমরা ফর ব্যবহার করতে পারি। ফর হিজ এজ তার বয়স বিবেচনায় হি ওয়াজ এক্সকিউজড, অথবা ফর হিজ এজ হি ইজ ভেরি অ্যাক্টিভ, মানে এটা অনেক বেশি বয়স, তার বয়সের বিবেচনায় সে খুব কর্মিষ্ঠ। তো এখানে আমরা গিভেনও ব্যবহার করতে পারি, ফরও ব্যবহার করতে পারি, আবার কনসিডারিংও ব্যবহার করতে পারি, একই অর্থ দিবে এখানে কনসিডারিং। তাহলে এই যে কনসিডারিং ব্যবহার করলাম এটাও পার্টিসিপল প্রিপোজিশন, গিভেন ব্যবহার করলাম এটাও প্রেজেন্ট পার্টিসিপল। এই জায়গায় আমার কনসিডারিং আছে, এই জায়গায় আমি গিভেন ব্যবহার করতে পারি, যে গিভেন দ্য কোয়ালিটি দ্য প্রাইস ইজ নট হাই, হ্যাঁ হতে পারে, মানে বিবেচনা করে। তাহলে এই যে দেখেন কনসিডারিং গিভেন মানে ফর অথবা ইন ভিউ অফ, বলা হচ্ছে ইন ভিউ অফ হিজ এজ হি ওয়াজ এক্সকিউজড, ইন ভিউ অফ মানে বিবেচনায়, অথবা ফর হিজ এজ, ঠিক আছে, হি ইজ টল তার বয়স বিবেচনায় সে খুব বেশি লম্বা, এটাই আর কি। তাহলে কনসিডারিং মানেও বিবেচনায়, গিভেন মানেও বিবেচনায়। তাহলে এখানে এই যে দেখেন ফর বা ইন ভিউ অফ এই সেন্স দিবে এই দুটো পার্টিসিপল প্রিপোজিশন। এই যে ফেইলিং এটা উইদাউট এর সেন্স দিবে, ফলোইং মানে আফটার কোনো কিছু পরে। তো আমরা যাকে সংক্রান্ত এক্সাম্পল গুলো পাবো, পেন্ডিং মানে আনটিল ওই পর্যন্ত, সেভিং আবার সেভ নিজেও কিন্তু প্রিপোজিশন হয়, ঠিক আছে, সেভ নিজেও, যেমন কি 1974 সালে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল, সেভ হিজ টু ডটার্স, সেভ হিজ টু ডটার্স দিয়ে এই যে দুই কন্যা বাদ দিয়ে, তাহলে এখানে সেভ হিজ টু ডটার্স, তাহলে সেভ শব্দটা নিজেই প্রিপোজিশন হতে পারে, সেভ শব্দটা প্রিপোজিশন হতে পারে। এবার আসেন টাচিং মানে সম্পর্কে, এই যে টাচিং মানে সম্পর্কে, রিগার্ডিং রেসপেক্টিং মানে সম্পর্কে। তো এইগুলো নাউন ফ্রেজের পূর্বে প্রিপোজিশন হিসেবে কাজ করে। আমার হাতেই তো ফোন আছে, এখানে দেখলেই হয়। যাই হোক, পরের আমরা এক্সাম্পল গুলো দেখি।
পার্টিসিপল প্রিপোজিশন। পরের আমরা এক্সাম্পল গুলো দেখি। তাহলে আমরা প্রথমে দেখি বারিং, মানে এটা বাদ দিয়ে, অ্যাক্সিডেন্ট বাদ দিয়ে, ঠিক আছে, বা এটা না ঘটলে, তাহলে বারিং অ্যাক্সিডেন্ট। ঠিক এই শব্দটা নাউন ফ্রেজ। দা পার্সেল উইল অ্যারাইভ টুমরো, মানে কোনো দুর্ঘটনা না ঘটলে কি হবে, যদি না ঘটে সেক্ষেত্রে পার্সেলটা আগামীকাল পৌঁছাবে। এখন একইভাবে কনসিডারিং দ্য কোয়ালিটি, এটা তো বলে দিলাম। দেখেন হি ওয়াজ রিলিজড অন বেল, তাকে সে জামিনে মুক্ত হলো, মানে তাকে রিলিজটা কে দিয়েছে, অথরিটি রিলিজ দিয়েছে, এই জন্য হি ওয়াজ রিলিজড অন বেল পেন্ডিং ফার্দার ইনকোয়ারিজ। এখানে আনটিল ফার্দার ইনকোয়ারিজ, তো এখানে এটা আনটিল সেন্সে ব্যবহৃত হয়েছে, এগুলো পার্টিসিপাল প্রিপোজিশন। দেখেন ইট ইজ গন 6 অলরেডি, ইট ইজ গন মানে এটা হলো পাস্ট, ইট ইজ পাস্ট 6 অলরেডি, তো এটা পাস্ট সেন্সে ব্যবহার হয়েছে। এই পাস্ট পার্টিসিপল মানে হলো পার হয়ে গেছে, ওই সেন্সে ওইটা প্রিপোজিশন, আবার এইটাও এখানে প্রিপোজিশন। যেমন আমরা বলতেছি যে ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 10, তো ওই ক্ষেত্রে পাঁচটা প্রিপোজিশন। যেমন ইট ইজ এ কোয়ার্টার টু 10, তো টু যেমন প্রিপোজিশন, পাঁচটা হলো অতিক্রান্ত হয়ে গেছে, মানে পার হয়ে গেছে, মানে বেজে আর বাজতে, টু হলে বাজতে আর পাস্ট হলে বেজে। তো ইট ইজ গন 6 অলরেডি, ইতিমধ্যে 6টা পার হয়ে গেছে, মানে কি 6টা বেজে গেছে। এখানেও দেখেন গিভেন আগে বলে দিলাম। তারপর দেখেন টাচিং দিস ম্যাটার, মানে কি এই সম্পর্কে, এই বিষয় সম্পর্কে, ঠিক আছে, আমি এখনো মনস্থির করিনি। আই হ্যাভ নট অ্যাজ ইয়েট, এখন পর্যন্ত, হ্যাভ নট অ্যাজ ইয়েট, এখন পর্যন্ত। এই যে নট আছে, নট মেড আপ মাই মাইন্ড, মেক আপ ওয়ান মাইন্ড মানে কারো মনস্থির করা, বলা হচ্ছে আই হ্যাভ নট মেড আপ মাই মাইন্ড টু গো দেয়ার, বা ঠিক আছে টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করার ব্যাপারে বা সেখানে যাওয়ার ব্যাপারে আমি এখনো মনস্থির করিনি, আই হ্যাভন্ট, ঠিক আছে, মেড আপ মাই মাইন্ড। আর অ্যাজ ইয়েট মানে, ইয়েট মানেও এখন পর্যন্ত, অ্যাজ ইয়েটটা মানে এ সময় পর্যন্ত। হি টুক চার্জ অফ দ্য ফ্যামিলি বিজনেস, সে পারিবারিক ব্যবসার দায়িত্ব নিল। ফলোইং হিজ ফাদার্স ডেথ, তার পিতার মৃত্যুর পরে, মানে এখানে আফটার, ওই যে ফলোইং মানে আফটার, তার পিতার মৃত্যুর পরে, এখানে ফলোইং হচ্ছে পার্টিসিপাল প্রিপোজিশন। একইভাবে দেখেন অল কেসেস কনসার্নিং চিলড্রেন, মানে সবগুলো, ঠিক আছে, বিষয় বা মামলা, কনসার্নিং চিলড্রেন মানে শিশু সংক্রান্ত সবগুলো মামলা কি করা হয়, আর ডিল টু উইথ, মানে এটা বিচার করা হয় ইন এ স্পেশাল চিলড্রেন কোর্ট, বিশেষ শিশু আদালতে এটা বিচার করা হয়। তো এখানে আমরা এখন এর ব্যবহার গুলা দেখি। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইয়োর ওয়ার্ক, এই যে এটা নাউন ফ্রেজের স্ট্রাকচার ডিটারমিনার প্লাস আনকাউন্টেবল নাউন বা নাউন যেটাই হোক, মানে ডিটারমিনার প্লাস নাউন, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর এর আগে যে ভার্ব প্লাস আইএনজি আছে, এইটা আমাদের কাজ করছে, কি কাজ করছে, প্রিপোজিশনে, তার মানে এটা পার্টিসিপাল প্রিপোজিশন রিগার্ডিং। আর আমরা রিগার্ডিং এর উদাহরণটা আগে দেখে আসছি। তারপরে দেখেন দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন, ছোটখাটো একটা সংবর্ধনা হয়েছে, ফলোইং দ্য ওয়েডিং, বিয়ের অনুষ্ঠানের পরে। তাহলে এই যে ফলোইং, এখানে আমরা দেখলাম ফলোইং হিজ ফাদার্স ডেথ, এটা আমাদের নাউন ফ্রেজ। পসেসিভ, এটা আর একটা পসেসিভ, ঠিক আছে, ডাবল পসেসিভ, তারপরে নাউন, তাহলে এটা নাউন ফ্রেজ। তো এখানেও আমাদের এটা নাউন ফ্রেজ, দা ওয়েডিং, ডিটারমিনার প্লাস নাউন, এটা নাউন ফ্রেজ। এই যে দেখেন এটাও ডিটারমিনার, পসেসিভ ডিটারমিনার, এটা হলো নাউন, তাহলে এটা মিলিয়ে নাউন ফ্রেজ হলো। এটা হলো আর্টিকেল ডিটারমিনার, ঠিক আছে, স্পেসিফিক ডিটারমিনার, এটা নাউন, তার মানে এটাও নাউন ফ্রেজ। তাহলে তার আগে এটা হচ্ছে প্রিপোজিশন। এখন দেখেন উইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড রিগার্ডিং, রিগার্ডিং কোনটা, এখানে দেখেন অ্যাডভার্ব হবে নাকি প্রিপোজিশন হবে, ভার্ব হবে নাকি নাউন হবে, তাহলে এখানে প্রিপোজিশন হবে। রিগার্ডিংটা আমরা এই যে আগে দেখে নিলাম, রিগার্ডিং কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ওয়ার্ক, তাহলে এই যে দেখেন এই রিগার্ডিংটা হচ্ছে প্রিপোজিশন। এই যে দেখেন আরো রিগার্ডিং এর উদাহরণ আছে। আই নো নাথিং, আমি কিছুই জানি না, রিগার্ডিং দিস ম্যাটার, এই বিষয়, তাহলে এটা হলো আমাদের ডিটারমিনার, এটা নাউন, তার মানে এটা হলো নাউন ফ্রেজ। ডিটারমিনার প্লাস নাউন হলে সেটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের আগে এটা প্রিপোজিশন, কারণ এই নাথিং এর সঙ্গে এটাকে যুক্ত করছে, ঠিক আছে, সম্পর্ক স্থাপন করছে। তাহলে রিগার্ডিং মানে সম্পর্কে, আই নো নাথিং, কিছুই জানি না, রিগার্ডিং দিস ম্যাটার, রিগার্ডিং মানে আই নো নাথিং অ্যাজ টু দিস ম্যাটার
বা অ্যাবাউট দিস ম্যাটার, তাহলে এখানে রিগার্ডিং মানে অ্যাবাউট বা অ্যাজ টু, তাহলে রাইট আনসার হবে প্রিপোজিশন। এবার দেখেন পার্টিসিপল অ্যাজ কনজাংশন। পার্টিসিপল অ্যাজ কনজাংশন, পার্টিসিপল কখন কনজাংশন হয়? কনজাংশন হতে গেলে কি করতে হবে? যদি প্রিপোজিশন হয় সেক্ষেত্রে আমরা দেখলাম এরপরে নাউন ফ্রেজ বা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু বসবে। প্রিপোজিশন হতে গেলে প্রিপোজিশনের পরে নাউন বসবে অথবা নাউন ইকুইভ্যালেন্ট, সেটা নাউন ফ্রেজ হিসেবে প্রোনাউন বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে, জেরান্ড বসতে পারে, জেরান্ডিয়াল ফ্রেজ বসতে পারে, অথবা ক্লজ বসতে পারে। ঠিক একইভাবে কনজাংশন হতে গেলে আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে দুইটা ক্লজ বসবে, মানে দুইটা ক্লজকে যুক্ত করবে। কনজাংশনের কাজ কি? দুইটা ক্লজকে সাধারণত যুক্ত করা। তো এই পার্টিসিপল কনজাংশন, পার্টিসিপল গুলো যদি কনজাংশন হতে যায় সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক অথবা পাস্ট পার্টিসিপল হোক, এরা কি করবে? দুইটা ক্লজকে যুক্ত করবে। এখানে দেখেন এই শালের ব্যবহারটা এখন আর নাই, এই শালের ব্যবহারটা এখন থেকে 10-20 বছর আগে ব্যবহার ছিল, এটা এখন ওল্ড ফ্যাশন, মানে এটা অনেকটাই অপ্রচলিত। আমরা এখানে উইল ব্যবহার করি, এখন উইল ব্যবহার করি, কিন্তু আমাদের দেশের প্রশ্নকর্তারা এই যে পিকেডি সরকারের বই থেকে এটা কপি করছে, তো এক্ষেত্রে ওটাই হুবহু উদাহরণ কপি করছে, পিকেডি সরকারের বই থেকে এটা কপি করা। তাহলে দেখেন আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি। অবেই, অবেই উচ্চারণ কিন্তু হবে অবেই। তুমি যদি আমাকে মান্য করো, তুমি যদি আমাকে মানো, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এই প্রোভাইডেড, একটা মজার বিষয় এখানে কিন্তু দ্যাটটা উজ্জ্বল আছে, বুঝতে পারছেন? ফর্মালি দ্যাট ব্যবহার করলে হয়, আবার না করলেও সমস্যা নাই। এখানে আমি প্রোভাইডেডও ব্যবহার করতে পারি, আবার প্রোভাইডিংও ব্যবহার করতে পারি। প্রোভাইডিং, এখানে কিন্তু আমি প্রোভাইডিং দুটাই ব্যবহার করতে পারবো। এই জায়গায় যে আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডিং ইউ অবে মি, মানে এর পরে এই দুটোর পরে কিন্তু আমরা ফর্মালি দ্যাট ব্যবহার করতে পারি, নাও পারি, তবে দ্যাটের ব্যবহার আছে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি প্রিভিয়াস কোশ্চেন থেকেই। তাহলে দেখেন, যদি অসিমিং, কনসিডারিং, প্রোভাইডিং বা প্রোভাইডেড, সাপোজিং ইত্যাদি এই যে পার্টিসিপল গুলোর পরে ক্লজ বসে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করলে এরা কনজাংশন হিসেবে কাজ করে। দেখেন এখানে আমি দেখাই আপনাদেরকে, সাপোজ কি দেখাবো? সাপোজিং, যেমন আমি বললাম যে আমার ভুল হয়নি, তাহলে সাপোজিং আপনাদের মধ্যে কেউ একজন বলতেছেন সাপোজিং ইউ আর রং বা মিস্টেকেন, ইউ আর, যে ধরেন আপনার ভুল হলো বা আপনি ভুল করলেন, তখন কি করবেন? হোয়াট উইল ইউ ডু দেন? উইল ইউ ডু? সাপোজিং মানে এখানে এই সাপোজিং মানে হলো ইফ। ইফ ইউ আর রং, হোয়াট উইল ইউ ডু দেন? যদি আপনার ভুল হয় বা আপনি যদি ভুল করেন, হোয়াট উইল ইউ ডু দেন, তখন আপনি কি করবেন? তাহলে দেখেন এই যে সাপোজিং মানে এখানে হচ্ছে ইফ, এখানে মানে ইফ ইউ আর রং। তো এই সাপোজিংটা কাজ করছে কনজাংশনের, এই যে এটা একটা ক্লজকে যুক্ত করছে, কমার পরে তার একটা ক্লজ আছে, তাহলে এখানে সাপোজিংটা হচ্ছে এই পার্টিসিপল, এরা হলো পার্টিসিপল কনজাংশন, এরা হচ্ছে পার্টিসিপিয়াল কনজাংশন বা পার্টিসিপল অ্যাজ কনজাংশন। তাহলে আমরা সাপোজিং এর ব্যবহারটা দেখলাম। এবার আমি আপনাদেরকে বই থেকে মানে বিস্তারিত দেখাবো, এটা দেখেন। এবার আমরা দেখে আসবো কনসিডারিং এর, ঠিক আছে? কনসিডারিং এর ব্যাপারটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন, কনসিডারিং হিজ এজ, ঠিক আছে? এখন আমি কনসিডারিং হিজ এজ না বলে আমি বলতেছি কনসিডারিং হাউ ওল্ড হি ইজ। কনসিডারিং হাউ ওল্ড হি ইজ, দেখেন considering how old he is, ঠিক আছে? এই যে দেখেন considering how old he is, যদি ক্লজ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে? এটা তখন হয়ে যাবে কনজাংশন। আর considering his age, তখন এটা হবে প্রিপোজিশন। considering his age, কারণ এটা নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, তখন এটা প্রিপোজিশন, কিন্তু এরপরে যদি ক্লজ দেখেন তখন এটা হবে কনজাংশন। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি, একটু ঘোরাঘুরি হবে বইয়ের মধ্যে, মাস্টার বইয়ের মধ্যে থেকে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি, তাহলে এখানে প্রোভাইডেডটা হচ্ছে কনজাংশন। তাহলে আমাদেরকে দেখতে হবে অসিমিং, তারপরে কনসিডারিং, প্রোভাইডিং বা প্রোভাইডেড, সাপোজিং। আমরা এখন সবগুলো ঘুরে ঘুরে দেখে আসি। তাহলে এই যে মাস্টার বইয়ের মূল পার্টের মধ্যে ঢুকে গেলাম, এই যে আসেন প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট, শর্ত থাকে, এই শর্তে প্রোভাইডেড বা এই যে দেখেন এখানে প্রোভাইডিং হবে, এই জায়গাতে
প্রোভাইডিংও ব্যবহার করা যাবে। এই যে দেখেন, ইউ গেট ফাদার পারমিশন, ইউ গেট ফাদার্স পারমিশন, তুমি যদি বাবার অনুমতি পাও, আই উইল টেক ইউ ফিশিং নেক্সট উইক, তাহলে পরবর্তী সপ্তাহে তোমাকে কোথায় নিয়ে যাব, মাছ ধরতে, মাছ শিকারে নিয়ে যাবো বা মাছ ধরতে নিয়ে যাব। তাহলে এই যে প্রোভাইডেড হবে, প্রোভাইডেড মানে সত্য, যদি, ইফ ইউ গেট পারমিশন আই উইল, তাহলে এটা এখানে ইফ অর্থে ব্যবহৃত হলো। ঠিক আছে, প্রোভাইডেড গেট ফাদার পারমিশন, তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো বুঝতেই পারলেন এখানে প্রোভাইডেড ব্যবহৃত হয়েছে কি অর্থে, ইফ অর্থে। এখানে দেখেন, দ্য ফ্লাইট উইল টেক অফ, টেক অফ মানে বিমান উড়বে, ফ্লাইটটা চালু হবে বা চলবে, মানে প্লেন আকাশে উড়বে, মানে ল্যান্ড ত্যাগ করে আকাশে উড়ে গেল, এটাকে বলা হয় টেক অফ। আর এর অপোজিট, যখন আকাশ থেকে নিচে নামে তখন এটাকে আমরা বলি ল্যান্ডিং, যখন ল্যান্ডে আসে। তাহলে কি হচ্ছে, দ্য ফ্লাইট উইল টেক অফ, এই যে দ্যাট দেখেন, দ্যাট দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কি হবে, ফ্লাইটটা আকাশে উড়বে, উড্ডয়ন করবে। তাহলে এখানে আমাদের রাইট আনসার হবে প্রোভাইডেড। তো প্রোভাইডার আমরা ব্যবহার করতে পারি, প্রোভাইডেড দ্যাটও ব্যবহার করতে পারি, এক্ষেত্রে প্রোভাইডিং অথবা প্রোভাইডিং দ্যাটও ব্যবহার করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আরো কিছু এক্সাম্পল দেখাই, দেখেন তাহলে বুঝতে পারবেন। এই বোর্ড নিয়ে এক প্রবলেম। সার্চ বাটন কাজ করে না কেন? এই যে দেখেন, শ্যালের ব্যবহার, এগুলো পুরাতন কোশ্চেন, প্রশ্নকর্তাদের কাজ হলো পুরান বইগুলো থেকে। দেখেন, উই শ্যাল স্টার্ট দ্য প্রোগ্রাম, উই শ্যাল স্টার্ট দ্য প্রোগ্রাম প্রোভাইডেড, এই যে দেখেন প্রোভাইডেড কনজাংশন হিসেবে কাজ করছে। সার্কামস্টেন্সেস ফেভার আস, যদি পরিস্থিতি আমাদের সহায় হয়, মানে পরিস্থিতি আমাদের অনুকূল হয়, মানে পরিস্থিতি আমাদেরকে আনুকূল্য দেয়, এটা ফিউচার টেন্সে আছে, ফিউচার ইনডিফিনিট আছে, এরপরে লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট। লাইক কন্ডিশনাল, জি উই শ্যাল স্টার্ট দ্য প্রোগ্রাম ইফ সার্কামস্টেন্সেস ফেভার আস। ঠিক আছে, পাস্ট টেন্স হবে না, দেখেন পাস্ট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, কারণ এটা ফিউচার টেন্সে আছে। আর এখন কিন্তু শ্যালের ব্যবহার নাই। তাহলে ব্যবহার দেখতে পাইলেন। এখন দেখেন, এই যে দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম, সময় মতোই প্লেন উড্ডয়ন করবে, মানে প্লেন আকাশে উড়বে, মানে ফ্লাইট চালু হবে, প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ গুড। এই যে দেখেন, আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দিতে 12-13। তো এই যে দেখেন প্রোভাইডেড, হি উইল কাম প্রোভাইডেড হি গেট স্লিপ, এই যে প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, সাপোজিং দ্যাট। এবারে আমরা দেখি সাপোজিং দ্যাট। বই থেকে দেখাচ্ছি কেন, তাতে আপনাদের সুবিধা হবে, যে জাতীয় কি ধরনের কোশ্চেন আসে তখন আর আপনাদের সমস্যা হবে না। কাজ করে না কেন?
বোর্ডের সমস্যা, কাজ করে কাজ করে না। এভাবে হবে না, নতুন করে আমাকে আবার ফাইল রেডি করে নিতে হবে, কারণ এভাবে খুঁজতে গেলে অনেক টাইম ওয়েস্ট হয়। এই যে বোর্ড কাজ করতেছে না। যেমন দেখেন, সাপোজিং, ঠিক আছে, ইউ হ্যাড লস্ট ইউর জব, যদি তোমার চাকরি হারাতে, হোয়াট উড ইউ হ্যাভ ডান, এই যে এইরকম আর কি। যে জায়গায় আমরা কন্ডিশনালের ক্ষেত্রে সাপোজিং এর ব্যবহারটা করতে পারবো। আমি খুঁজলাম, এইভাবে অনেক সময় পাচ্ছি না। যাক, এরপরে এই ভুলটা আর করবো না। আমি সবগুলো কোশ্চেন একীভূত করে একসঙ্গে স্লাইড আকারে আপনাদেরকে দেখাবো, তাছাড়া আর উপায় দেখি না। না, বোর্ডও কাজ করতেছে না। যাক, এই আলোচনাগুলো আমরা আগেই করেছি, তারপরে আবার দেখাই আপনাদেরকে। জেরান্ড পার্টিসিপলের এই আলোচনাগুলো আগেও করা আছে, তারপরেও দেখাই। এটা বলছে যে আর্টিকেল ডিটারমিনার নাউনের মাঝে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চেনার উপায়। মূল কথা, প্রেজেন্ট পার্টিসিপল হলে দেখেন আর্টিকেল নাউন ইজ বি মানে ভার প্লাস আইএনজি করা যাবে। এভাবে করা না গেলে তা জেরান্ড। যদি এভাবে করা না যায় তাহলে এটা জেরান্ড। আর জেরান্ড হলে সাধারণত আর্টিকেল নাউন ফর প্লাস ভার প্লাস আইএনজি করা যাবে। দেখেন, এ সুইমিং স্নেক মানে কি, এ সুইমিং স্নেক, এই যে দেখেন, এ স্নেক আর্টিকেল প্লাস নাউন নিলাম, তারপরে ইজ আইএনজি, মানে ইজ সুইমিং হয়, এ স্নেক ফর সুইমিং হয় না। তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন, এ সুইমিং পুল, এ পুল ফর সুইমিং, এ পুল ইজ সুইমিং হয় না, তার মানে এটা জেরান্ড। কি বলা আছে, এভাবে না করা গেলে তা জেরান্ড। মানে আর্টিকেল নাউন, তারপরে ইজ, তারপরে ভার প্লাস আইএনজি, যদি করা না যায়, করা না গেলে সেটা জেরান্ড, সেটাই বলা আছে। দেখেন, এ স্লিপিং বেবি, এ বেবি স্লিপিং, এ বেবি ফর স্লিপিং হয় না। স্লিপিং রুম, এ রুম ফর স্লিপিং, মানে এ রুম ইজ স্লিপিং হয় না। মানে যেটার অর্থ আসবে না, এটার কিন্তু অর্থ হয় না। রুম কি কখনো ঘুমায়, মানে এটা যদি একদমই কি বলবো ননসেন্স, মানে সেন্সলেস বা ইলজিক্যাল, মানে অযৌক্তিক হয়, তো সেক্ষেত্রে সেটা হলো জেরান্ড। ঠিক আছে, মানে ফর হয় অথবা এর সেন্স আসবে না, ওইভাবে টাকচার করে, মানে নাউন প্লাস ভার প্লাস বি ভার প্লাস আইএনজি করে। একইভাবে দেখেন, স্লিপিং পিল, পিল ইজ স্লিপিং হয় না, মানে মানে এটা ঘুমের বড়ি, পিল মানে কিন্তু বড়ি, তাহলে এ পিল ইজ স্লিপিং এটা হবে না, এ পিল ফর স্লিপিং, মানে ঘুমানোর জন্য যে বড়িটা। তো সহজ কথা, এইভাবে মিনিংফুল, এই যে অর্থপূর্ণ প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ করা গেলে প্রেজেন্ট পার্টিসিপল, আর না করা গেলে জেরান্ড। উল্লেখ্য, এক্ষেত্রে পার্ট অফ স্পিচ চাইলে প্রশ্নের অপশনগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ উল্লেখ থাকলে জেরান্ড এবং পার্টিসিপল দুটাই অ্যাডজেক্টিভ হবে। এক্ষেত্রে দেখেন, স্লিপিং রুম এটাও অ্যাডজেক্টিভ, এটা জেরান্ড অ্যাজ অ্যাডজেক্টিভ, আর এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। এটা জেরান্ড অ্যাজ অ্যাডজেক্টিভ, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে দুইটাই অ্যাডজেক্টিভ। পাশাপাশি দুটো নাউন বসলে প্রথম নাউনটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। যেমন ইংলিশ টিচার, ইংলিশ বুক, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ইংলিশ টিচার, ইংলিশ বুক। কলেজ টিচার, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এই যে প্রথম যে নাউনটা, ইউনিভার্সিটি, কলেজ, ইংলিশ, এগুলা কি হচ্ছে, এরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখন দেখেন, আই জয়েন্ড এ রাইডিং স্কুল, এ স্কুল ইজ রাইডিং হয় না,
মানে স্কুল, রাইডিং স্কুল একটা প্লেস যেখানে রাইডিংটা শেখানো হয়, ঠিক আছে, মানে এ স্কুল ফর লার্নিং রাইডিং। তো স্কুল ইজ রাইডিং হবে না, এটা হচ্ছে আমাদের জেরান্ড, এটা হচ্ছে আমাদের জেরান্ড। এই যে দেখেন কমপ্লিমেন্টের ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর প্রবলেম হতো, সেটাই আর কি। কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি, কাজের নাম বুঝালে তা জেরান্ড, কিন্তু কাজের নাম না বুঝায় দোষ গুণ, ঠিক আছে, দোষ গুণ, গুণ অবস্থা দুইবার হয়ে গেছে, এটার আমার দরকার নাই। দেখেন অবস্থা বর্ণনামূলক শব্দ হলে পার্টিসিপল হবে, এক্ষেত্রে পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ তাই এর পূর্বে ভেরি বসানো যাবে, কিন্তু জেরান্ড যেহেতু নাউন তাই সাধারণত জেরান্ডের পূর্বে ভেরি বসানো যাবে না। বুঝতে পারছেন কি বলা হচ্ছে? ইটস ইন্টারেস্টিং, এটা আনন্দদায়ক, ইট ইজ অ্যামেজিং বা ইটস অ্যামেজিং, অথবা বলা হচ্ছে ইটস থ্রিলিং, এর আগে আমরা ভেরি ব্যবহার করতে পারি, ইটস ভেরি ইন্টারেস্টিং, ইটস ভেরি অ্যামেজিং, তো কারণ এরা অ্যাডজেক্টিভ। আর কাজের নাম হলে যে ভেরি টিচিং হবে না, দেখেন হিজ প্রফেশন ইজ টিচিং, এটা নাউন, এর আগে যেহেতু ভেরিটা কি হচ্ছে সাধারণত অ্যাডভার্ব, এরা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তবে ভেরিও অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন বলা হচ্ছে দিস ভেরি পেন, দিস ভেরি বোর্ড, ঠিক আছে, দিস ভেরি মান, তবে ভেরিটা বা দিস ভেরি বয়, ঠিক আছে, হ্যারেস্ট মি, দিস ভেরি বয়, ভেরি বয়, ভেরি অ্যাডজেক্টিভও হতে পারে, ওটা স্পেশাল ইউজ, তো আমরা সাধারণত বিবেচনা করতেছি। দেখেন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, এখন রিডিং এর আগে তো ভেরি রিডিং হবে না, কারণ এটা কাজের নাম। হিজ প্রফেশন ইজ টিচিং, তো এখানে তো আমার কি হবে না, ভেরি টিচিং হবে না, তার মানে এগুলো জেরান্ড, কাজের নাম। হোয়াট আই ডিটেস্ট মোস্ট, আমি সবচেয়ে বেশি যেটা ঘৃণা করি, অপছন্দ করি, সেটা হচ্ছে স্মোকিং, ভেরি স্মোকিং হবে না। এখন দেখেন এক্সামিনেশনস আর ফ্রাইটেনিং, মানে কি, ওই যে বললাম নিজে ভয় পাওয়া হচ্ছে ফিয়ার, আর ফ্রাইটেন মানে অন্যকে ভয় পাওয়ানো, মানে পরীক্ষা কি শিক্ষার্থীদের ভয় পাইয়ে দেয়, তাহলে এক্সামিনেশনস আর ফ্রাইটেনিং মানে ভেরি ফ্রাইটেনিং, খুবই ভীতিকর। দ্য ডিসকাশন ওয়াজ ইনলাইটেনিং, মানে জ্ঞানগর্ভ বা জ্ঞানময় বা তথ্যমূলক বা তথ্যপূর্ণ, এটা ইনলাইটিং মানে তথ্যপূর্ণ বা জ্ঞানদায়ক, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এর আগে আমরা ভেরি ব্যবহার করতে পারবো, দ্য ডিসকাশন অথবা দিস ক্লাস ইজ ভেরি ইনলাইটেনিং। তারপর দেখেন দ্য ফিল্ম ওয়াজ এন্টারটেইনিং, মানে কি, এন্টারটেইনিং বিনোদনদায়ক, ছবিটি কি ছিল, সিনেমাটা বিনোদনদায়ক ছিল, তো ওর আগে আমরা ভেরি ব্যবহার করতে পারবো, কারণ এটা এক্ষেত্রে অ্যাডজেক্টিভ। দেখেন শি ইজ অলওয়েজ ভেরি এন্টারটেইনিং, সবসময় সে বিনোদনদায়ক। তো এই বাক্যগুলোতে ফ্রাইটেনিং, ইনলাইটেনিং এগুলো হচ্ছে বর্ণনামূলক, ঠিক আছে, কাজের নাম না, এগুলো হচ্ছে বর্ণনামূলক। কাকে বর্ণনা করতেছে? এন্টারটেইনিং ফিল্মকে। ফ্রাইটেনিং কাকে বর্ণনা করতেছে? এক্সামিনেশনস কে, মানে এর গুণ অবস্থা বুঝাচ্ছে। এই যে ইনলাইটেনিং বর্ণনা করতেছে ডিসকাশনকে, যে ডিসকাশনটা কেমন ছিল। তো মজার বিষয়, এই ক্ষেত্রগুলোতে আমরা উত্তর পাবো হাউ এর, যদি পার্টিসিপল হয় যে হাউ ওয়াজ দ্য ডিসকাশন, ঠিক আছে, হাউ আর এক্সামিনেশনস, কি হবে? ফ্রাইটেনিং। ফিল্ম ওয়াজ ভেরি এন্টারটেইনিং, হাউ ওয়াজ দ্য ফিল্ম। আর এই ক্ষেত্রগুলো নিয়ে ব্যবহার হবে হোয়াট এর, যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, তাহলে হোয়াট ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি বা হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যাক্টিভিটি, অথবা হোয়াট ইজ হিজ প্রফেশন, এই যে হিজ প্রফেশন ইজ টিচিং, হোয়াট ইজ হিজ প্রফেশন, অথবা এই যে দেখেন হোয়াট আই ডিটেস্ট মোস্ট, যে হোয়াট আই, তাহলে কি হবে হোয়াট, ঠিক আছে, হোয়াট ইজ আই ডিটেস্ট মোস্ট, সেটা হচ্ছে স্মোকিং। এই যে দেখেন শর্টকাট, 2 নম্বর জেরান্ডের ক্ষেত্রে হোয়াট দিয়ে আর পার্টিসিপলের ক্ষেত্রে হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে। এখানে দেখেন হিজ প্রফেশন ইজ টিচিং, এডুকেশন ইজ ইনলাইটেনিং, তাহলে হোয়াট ইজ হিজ প্রফেশন, তার পেশাটা কি? উত্তর হবে টিচিং, কাজের নাম। হাউ ইজ এডুকেশন, তাহলে ইনলাইটেনিং, শিক্ষা হচ্ছে কি? জ্ঞানদায়ক বা জ্ঞানগর্ভ বা তথ্যদায়ক, এইরকম। তাহলে দেখেন এডুকেশন ইজ ইনলাইটেনিং, এখানে ইনলাইটেনিংটা কি হচ্ছে? পার্টিসিপল। এখানে জেরান্ড আছে, পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে, ফাইনাইট ভার্ব আছে। এটা হচ্ছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট না, এটা বাদ, তাহলে এটা ইনফিনিটিভ না, বাদ। বাকি থাকলো জেরান্ড আর পার্টিসিপল, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা আমরা আগেই করে আসছি, সাধারণত নাউন প্রোনাউনের পরে ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার থাকলে তা প্রেজেন্ট পার্টিসিপল হবে। কারণটা হচ্ছে এটা, এই যে দেখেন আমরা আগে কিন্তু এই আলোচনাটা করে আসছি। দেখেন দা গার্ল, দা গার্ল, এটা হলো অ্যাকশন ডুয়ার। ডান্সিং মানে যদি প্রেজেন্ট পার্টিসিপল হয়, তার মানে বুঝতে হবে যে আমার রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাক্টিভ ভয়েস হবে। দা গার্ল ডান্সিং ইজ মাই ডটার, মানে যে মেয়েটা নাচছে সেটা আমার কন্যা, তার মানে দা গার্ল হু ইজ ডান্সিং, হু ইজ ডান্সিং, এই যে হু ইজ ডান্সিং এর পরিবর্তে রিডিউস ক্লজ হিসেবে আমরা ব্যবহার করতেছি শুধু ডান্সিং, যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে। আর যদি প্যাসিভ হতো তাহলে শুধু ব্যবহার হবে পাস্ট পার্টিসিপল। এইটা কিন্তু আমরা আগে আলোচনা করে আসছি আগের ক্লাসে।
তাহলে দেখেন দ্য গার্ল ডান্সিং ইজ মাই ডটার, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে রিডিউস ক্লজ, এটা হচ্ছে রিডিউস ক্লজ। একইভাবে দেখেন ইট ইজ রুনা স্পিকিং অথবা ইট ইজ আই স্পিকিং। স্পোকেনের ক্ষেত্রে মি বলতে পারবেন, কিন্তু ফর্মালের ক্ষেত্রে আমাদেরকে এখানে প্রোনাউন ব্যবহার করলে আই ব্যবহার করতে হবে অথবা হি ব্যবহার করতে হবে। যে ইট ইজ হি স্পিকিং, নট ইট ইজ হিম, এই সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন আসছে ব্যারেন্স টোভেল থেকে। এখন দেখেন এই যে আই স এ উম্যান স্পিকিং টু হিম, তার মানে আই স এ উম্যান, আমি তাকে দেখলাম, হু ইজ স্পিকিং টু হিম, হু ইজ স্পিকিং। হু ইজ স্পিকিং এর পরিবর্তে আমরা রিডিউস ক্লজ হিসেবে রিলেটিভ প্রোনাউন আর বি ভার্বকে উঠাই দিলাম, যে আই স এ উম্যান, ঠিক আছে, আই স এ উম্যান হু ইজ স্পিকিং টু হিম। এখন এর পরিবর্তে আমরা সংক্ষেপে বলতেছি আই স এ উম্যান স্পিকিং টু হিম। তো স্পিকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো যাই হোক, এই 2 পেজ আজকের আলোচনা, এরপর থেকে আমরা আরো আলোচনা বাড়াবো। তবে চিন্তা করতেছি ক্লাস একটু ধারাবাহিক করলে আমাদের রেগুলার আগানো যাবে। আগামীকাল আমরা এই যে কোশ্চেন গুলা সলভ করবো, এখান থেকে যেগুলো বাকি আছে জেরান্ড পার্টিসিপলের এই বাকি প্রশ্নগুলা, এগুলো মোটামুটি আগামীকাল সলভ করব। এই পর্যন্ত আমরা কনজুগেশন পর্যন্ত, আগামীকাল ইনশাল্লাহ পরের ক্লাসে এগুলো পুরোটাই সলভ করব। তো ভালো থাকবেন আপনারা। ক্লাসে বলার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করতেছি, আরেকটা বিষয়, পড়ানোর মধ্যে অনেক সময় আমি এই প্রশ্নগুলো বিভিন্ন বই কোশ্চেন ব্যাংকগুলো থেকে একসময় কালেক্ট করছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে কালেক্ট করছি। অনেক সময় প্রশ্নে টাইপিং মিস্টেক থাকে। আমি একটা প্রশ্ন পাইলাম, প্রশ্নে আছে ইজ, কিন্তু আসলে হবে ওখানে অফ, আনসারও চেঞ্জ হয়ে যাবে, আনসার হবে মেক্স, উত্তর করা আছে ইজ এর কারণে মেকিং করা আছে। তো আমি এই ভুলগুলো যদি আমার নজরে আসে, আমি আপনাদেরকে রেফারেন্স সহ সংশোধন করে দেবো। আর একটা বিষয়, অনেকে আপনারা এসে টাকা চান, আমি আপনাদেরকে জাস্ট একটা রেফারেন্স আমাকে বের করে দিবেন। আপনারা তো 500 টাকা দিয়েছেন, আমি একটা রেফারেন্স বের করে দিলে ওর সাপোর্টিং রেফারেন্স 5000 টাকা দেবো। আমি ঠিক যে রেফারেন্স গুলো বলবো বের করে দিতে হবে। তো এই পর্যন্তই, আর কিছু বলার নেই। আর আপনাদের মধ্যে নৈতিকতার বড্ড অভাব দেখা যায়। যে এত কষ্ট করে ক্লাস নিয়ে বললামই তো, এই বোর্ড কিনতে আমার কিন্তু প্রায় 5 লাখ টাকার মতো গেছে, বোর্ড স্ট্যান্ড সহকারে। তারপরে এখানে লাইট আছে, এখানে স্মার্টফোন আছে, বিদ্যুৎ বিল আছে, নিজের সময় শ্রমের মূল্য আছে। আপনাদের মধ্যে সবাই না, কিছু আছে এত বড় এরা জানোয়ার, অমানুষের বাচ্চা অমানুষ, এদের ভাষা দেখে সামনে পাইলে থাপড়ায় মাড়ি থেকে দাঁত খসায় ফেলতাম, কারণ আমি এইরকম। তো ভালো থাকবেন, কথায় কষ্ট পেয়ে থাকলে সরি, আল্লাহ হাফেজ।